ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ফিকশন স্টোরিজে আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আজ আপনাদের জন্য এনেছি বিখ্যাত ব্রিটিশ শিকারী ও পরিবেশবিদ মিস্টার এডওয়ার্ড জেমস করবেট বা সংক্ষেপে জিম করবেট রচিত চম্পাবত ম্যান ইটার বা চম্পাবতের নরখাদক শিকার কাহিনী। সত্য ঘটনাটি গৃহীত হয়েছে ওনার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য ম্যান ইটার্স অফ কুমায়ুন থেকে। জিম করবেট বা লোকমুখে বহুল চর্চিত কার্পেট সাহেব 1875 সালে অধুনা উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে জন্মগ্রহণ করেন। আইরিশ পিতামাতার অষ্টম সন্তান জিম শীতকালে নৈনিতালের বাসভবন গার্নি হাউস ছেড়ে 15 মাইল দূরে কালাধুঙ্গিতে ওদের দ্বিতীয় বাড়িতে পরিবারের সঙ্গে এসে বসবাস করতেন। কালাধুঙ্গির এই বাড়ি পরবর্তীকালে সমসাময়িক উত্তরপ্রদেশ সরকারের হস্তক্ষেপে জিম করবেট মিউজিয়াম রূপে পরিচিত হয়। শৈশব থেকেই জিম ছিলেন প্রকৃতিগত প্রাণ। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত বেশিরভাগ সময় জিমের নৈনিতাল ও কালাধুঙ্গির জঙ্গল, পাহাড় ও হিমালয়ের কোলের নিবিড় বনাঞ্চলের মধ্যেই কাটত। তাই ছোটবেলা থেকেই জিম অরণ্যের পশু পাখি ও গাছপালার সঙ্গে সঠিকভাবে পরিচিত ছিলেন। তার দৃষ্টি ও শ্রবণ শক্তি ছিল তুখর। জঙ্গলের বহু পশু পাখির ডাক তিনি হুবহু নকল করতে পারতেন। তার পর্যবেক্ষণ শক্তি ছিল অসীম। এই সমস্ত বৈশিষ্ট্যের জন্যই তিনি ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ নরখাদক শিকারীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। সারা জীবনে তিনি 14টি মানুষখেকো চিতাবাঘ এবং 19টি নরখাদক বাঘ শিকার করেছিলেন। কিন্তু তিনি কোনোদিনই আমোদ প্রমোদ বা মনোরঞ্জনের জন্য শিকার করেননি। তার সব শিকারই মূলত মানুষের উপকার এবং নরখাদকের হাত থেকে মানব জাতিকে রক্ষা কল্পেই হয়েছিল। 1938 সালে থাকের নরখাদক শিকার তার জীবনের শেষ শিকার ছিল। এরপরেই বাঘের মতো একটি সুন্দর প্রাণী নরখাদক হয়ে যাওয়ার পেছনের কারণ অনুসন্ধান করতে থাকেন এবং শেষমেশ তিনি নিজেই শিকারী থেকে পরিবর্তিত হয়ে একজন ব্যাঘ্র সংরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। বলা বাহুল্য, এরপর জিম করবেটই ভারতের প্রথম জাতীয় উদ্যান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীকালে সরকার কর্তৃক তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই উদ্যানের নাম জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয়। মাত্র 19 বছর বয়সে করবেট রেলে কাজ পান এবং প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগে সুদীর্ঘ 21 বছর রেল ডিপার্টমেন্টে কাটান। লেখালেখির কোনো রকম ইচ্ছা না থাকলেও দিদি ম্যাগি এবং বন্ধুদের অনুরোধে তিনি ম্যান ইটার্স অফ কুমায়ুন গ্রন্থটি লেখেন। বইটি প্রকাশিত হয় 1944 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাবলিকেশন থেকে। প্রকাশিত হওয়ার পরই এটি পৃথিবী বিখ্যাত হয়। এরপর একে একে লেখেন ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ, মাই ইন্ডিয়া, জঙ্গল লোর এবং দ্য টেম্পল টাইগার অ্যান্ড মোর ম্যান ইটার্স অফ কুমায়ুন। রেলে কাজ করতে করতেই 1907 সালে 32 বছর বয়সে করবেট তার জীবনের প্রথম নরখাদক বাঘটি শিকার করেন সমসাময়িক উত্তরপ্রদেশের চম্পাবতে। আমাদের আজকের গল্পটি সেই ঘটনাটি অনুসৃত। সরকারি মতে 436 জন নরসংহারকারী এই নারকীয় বাঘিনী নরখাদক হয়ে ওঠার পেছনের কারণটিও ছিল চাঞ্চল্যকর। তবে সেই কারণটি আমরা জানতে পারব গল্পের শেষে। শুরু হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে রচিত জিম করবেটের বিখ্যাত শিকার কাহিনী চম্পাবতের নরখাদক। মালানিতে এডি নোলসের সঙ্গে শিকারে বেরিয়ে প্রথম সেই বাঘটির কথা শুনি যে পরে সরকারি নথিতে চম্পাবতের নরখাদক নামে পরিচিতি পায়। এডি ছিলেন অসাধারণ একজন শিকারী। এই প্রদেশে তাকে দীর্ঘদিন মনে রাখা হবে তার অতুলনীয় ক্রীড়া নৈপুণ্য এবং শিকারের রোমাঞ্চকর গল্পের অশেষ ভাণ্ডারের জন্য। তিনি ছিলেন সেই বিরল সৌভাগ্যবান মানুষদের একজন যাদের জীবনে যেন সেরাটাই জুটে যায়। তার রাইফেলের নিখুঁত শট এবং মারাত্মক শক্তির তুলনা ছিল না। তার এক ভাই ছিলেন ভারতের সেরা বন্দুকবাজ, আর এক ভাই ভারতীয় সেনাবাহিনীর সেরা টেনিস খেলোয়াড়।
তাই যখন এডি আমাকে বললেন যে তার ভগ্নিপতি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিকারী, তিনি নাকি সরকারের পক্ষ থেকে চম্পাবতের নরখাদককে মারার দায়িত্ব পেয়েছেন, তখন ধরে নেওয়াই স্বাভাবিক ছিল যে বাঘটির দৌরাত্ম্যের দিন শেষ। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বাঘটি মরেনি, বরং তা 4 বছর পরে আমি যখন নৈনিতালে যাই তখন পর্যন্ত সেটি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সরকার পুরস্কার ঘোষণা করেছিল, বিশেষ শিকারী নিয়োগ করেছিল, এমনকি আলমোড়া ডিপো থেকে গুর্খা সৈন্যও পাঠিয়েছিল। তবুও মানুষের মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বাড়তেই থাকে। পরে জানা যায় জন্তুটি ছিল একটি বাঘিনী। সে নেপাল থেকে কুমায়ুনে এসেছিল এবং আসার আগেই ছিল পাকাপোক্ত নরখাদক। নেপালে সে ইতিমধ্যে 200 মানুষ হত্যা করেছিল। পরে সশস্ত্র নেপালি দল তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কুমায়ুনে এসে 4 বছরে সে আরও 234 জন মানুষকে হত্যা করে। এই অবস্থাতেই নৈনিতালে আসার কিছুদিন পর আমার সঙ্গে দেখা করতে এলেন মিস্টার বার্থউড। বার্থউড তখন নৈনিতালের ডেপুটি কমিশনার। পরবর্তীকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং বর্তমানে তিনি হালদোয়ানির এক নির্জন কবরস্থানে শায়িত আছেন। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে সবাই ভালোবাসত এবং শ্রদ্ধা করত। তিনি আমাকে তার জেলার মানুষের দুর্দশার কথা বললেন নরখাদক বাঘিনীটির জন্য মানুষের জীবন কিভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। তার চিন্তা ও উদ্বেগ আমাকে রীতিমতো স্পর্শ করল। আমি তাকে কথা দিলাম, পরবর্তী কোনো মানব হত্যার খবর পেলেই আমি সঙ্গে সঙ্গে চম্পাবতের উদ্দেশ্যে রওনা হব। তবে আমার 2টি শর্ত ছিল। প্রথমত, সরকারের ঘোষিত সব পুরস্কার প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, বিশেষ শিকারী এবং আলমোড়া থেকে পাঠানো বাহিনীকে ফিরিয়ে নিতে হবে। এর কারণটা খুব সহজ। কোনো প্রকৃত শিকারী পুরস্কারের লোভে শিকারী হতে চায় না, আর আমি মোটেও চাইনি অন্য কোনো শিকারীর গুলিতে দুর্ঘটনাবশত আমার প্রাণ যাক। সরকার আমার শর্ত 2টি মেনে নিল। 1 সপ্তাহ পরে এক ভোরবেলায় মিস্টার বার্থউড আমার কাছে এলেন। তিনি জানালেন, আগের রাতে দূতেরা খবর এনেছে যে দাবিধুরা ও ধুনাঘাটের মাঝখানে অবস্থিত পালি গ্রামে নরখাদকটি একটি মহিলাকে হত্যা করেছে। আমি আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমার শিবিরের সরঞ্জাম বহনের জন্য 6 জন লোক ভাড়া করা ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা যাত্রা শুরু করলাম। প্রথম দিন 17 মাইল হেঁটে ধারি পৌঁছালাম। পরদিন মর্নলায় প্রাতরা সেরে রাত কাটালাম দাবিধুরায়। তার পরদিন সন্ধ্যায় পৌঁছালাম পালি গ্রামে। তখন মহিলাটি নিহত হয়ে 5 দিন পেরিয়ে গেছে। গ্রামে পৌঁছে দেখলাম প্রায় 50 জন নারী, পুরুষ ও শিশু চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সূর্য তখনও আকাশে ছিল, কিন্তু পুরো গ্রামের মানুষ নিজেদের ঘরের ভেতরে দরজা বন্ধ করে লুকিয়েছিল। আমার লোকেরা যখন উঠোনে আগুন জ্বালল এবং আমি বসে চা খেতে শুরু করলাম, তখন ধীরে ধীরে এখানে ওখানে কয়েকটি দরজা খুলতে শুরু করলো। ভীত সন্ত্রস্ত মানুষজন সাবধানে বাইরে বেরিয়ে এলো। তারা আমাকে জানালো 5 দিন ধরে কেউ নিজের বাড়ির চৌকাঠের বাইরে পা রাখেনি। উঠোনের অস্বাস্থ্যকর অবস্থা সেই কথারই প্রমাণ দিচ্ছিল। খাবারও প্রায় ফুরিয়ে আসছিল। মানুষজন বলল, যদি নরখাদককে মারা না যায় কিংবা তাড়িয়ে দেওয়া না যায় তবে তারা অনাহারে মারা পড়বে। নরখাদক যে এখনো আশেপাশেই রয়েছে তারও প্রমাণ ছিল। গত 3 রাত ধরে গ্রামের বাড়িগুলো থেকে মাত্র 100 গজ দূরের রাস্তায় তাকে ডাকতে শোনা গেছে। আর সেদিনই গ্রামের নিচের দিকে চাষের জমিতে তাকে দেখা গেছে। গ্রামের প্রধান আমাকে থাকার জন্য একটি ঘর দিতে চাইলেন, কিন্তু ঘরটি ছিল ছোট আর আমাদের 8 জনকে সেখানে থাকতে হতো। উপরন্তু ঘরের একমাত্র দরজা খুলত সেই অস্বাস্থ্যকর উঠোনের দিকে। তাই আমি সিদ্ধান্ত নিলাম রাতটা খোলা আকাশের নিচেই কাটাব। সামান্য খাবার খেয়ে, যা রাতের খাবার হিসেবেই ধরতে হয়, আমি আমার লোকদের নিরাপদে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপর নিজের রাস্তার ধারে একটি গাছের নিচে বসে পড়লাম। গ্রামবাসীরা বলেছিল নরখাদক প্রায়ই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত এলো। সেদিন পূর্ণিমার রাত ছিল। আমার মনে হলো যদি ভাগ্য সহায় হয় এবং আগে আমি তাকে দেখতে পাই তবে হয়তো একটি গুলি করার সুযোগ মিলতে পারে। জঙ্গলে শিকারের জন্য আমি অনেক রাত কাটিয়েছি, কিন্তু নরখাদক শিকার করার উদ্দেশ্যে
রাত কাটানোর এটাই ছিল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমার সামনে যে রাস্তার অংশটি ছিল তা পূর্ণিমার উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ডান ও বাম দিকে রাস্তার উপর ঝুঁকে থাকা গাছগুলোর ছায়া ঘন অন্ধকার সৃষ্টি করেছিল। রাতের হাওয়ায় যখন ডালপালা দুলছিল তখন ছায়াগুলো নড়ছিল, আর প্রতিবারই আমার মনে হচ্ছিল যেন এক একটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে আমি যেন ডজনখানেক বাঘ দেখতে পাচ্ছিলাম। নিজের ওপর তখন প্রবল রাগ হচ্ছিল। কি বোকামির বশে আমি নিজেকে নরখাতক বাঘিনীর দয়ার ওপর ছেড়ে দিয়েছি। আবার গ্রামে ফিরে গিয়ে স্বীকার করারও সাহস ছিল না যে আমি ভয়ে কাজটি করতে পারছি না। তাই ঠান্ডা আর ভয়ে সমানভাবে কাঁপতে কাঁপতে আমি সারা রাত সেখানে বসে রইলাম। ভোরের ধূসর আলো যখন আমার সামনে থাকা তুষারাচ্ছন্ন পর্বতমালার চূড়াগুলো আলোকিত করতে শুরু করেছে, তখন আমি হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে বসলাম। 1 ঘন্টা পরে আমার লোকেরা আমাকে সেই অবস্থাতেই খুঁজে পেল। আমি গভীর ঘুমে অচেতন। আর গেল সেই বাঘিনীর কথা। সারা রাত আমি তাকে না দেখেছি না শুনেছি। গ্রামে ফিরে এসে চেষ্টা করলাম লোকদের দিয়ে আমাকে সেই সব জায়গা দেখাতে যেখানে সেই নরখাতক গ্রামের মানুষকে একে একে হত্যা করেছিল, কিন্তু তারা কেউই রাজি হলো না। উঠোনে দাঁড়িয়েই তারা বিভিন্ন দিকে দেখিয়ে বলল কোথায় কোথায় হত্যাগুলো ঘটেছে। শেষ হত্যাকাণ্ডটি যার কারণে আমি এখানে এসেছি সেটি ঘটেছিল গ্রামের পশ্চিম দিকে পাহাড়ের কাঁধ ঘুরে। প্রায় 20 জন মহিলা ও মেয়ে, যারা সেদিন গবাদি পশুর খাবারের জন্য ওক গাছের পাতা সংগ্রহ করতে গিয়েছিল, তারা আমাকে ঘটনাটি বিস্তারিতভাবে বলতে উৎসুক ছিল। তাদের বর্ণনা অনুযায়ী দুপুরের প্রায় 2 ঘন্টা আগে দলটি গ্রাম থেকে বেরিয়েছিল। 1/2 মাইল পথ অতিক্রম করার পর তারা বিভিন্ন গাছে উঠে পাতা কাটতে শুরু করে। নিহত মহিলা এবং আরও 2 জন একটি গাছ বেছে নিয়েছিল যা একটি ছোট্ট পাহাড়ি গিরিসংকটের ধারে দাঁড়িয়েছিল। পরে আমি সেই গর্ত বা গিরিসংকটের মাপ নিয়ে দেখেছিলাম, সেটি প্রায় 4 ফুট গভীর এবং 10 থেকে 12 ফুট চওড়া। মহিলাটি যখন প্রয়োজনীয় সব পাতা কেটে ফেলেছিল তখন সে গাছ থেকে নামতে শুরু করে। ঠিক সেই সময় অদৃশ্যভাবে কাছে চলে আসা বাঘিনী হঠাৎ পিছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় এবং তার পা চেপে ধরে। মহিলার হাত গাছের ডাল থেকে ছিটকে যায়। বাঘিনী তাকে টেনে সেই গর্তে ফেলে দেয়। তারপর পা ছেড়ে দিয়ে যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন তার গলায় কামড় বসায়। কয়েক মুহূর্তের মধ্যেই মহিলাটি মারা যায়। এরপর বাঘিনী মৃতদেহটি মুখে তুলে নিয়ে গর্তের ঢাল বেয়ে উঠে ঘন জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এই পুরো ঘটনা গাছে বসে থাকা বাকি 2 মহিলা এবং আশেপাশের সমস্ত নারী পুরুষ প্রত্যক্ষ করেছিল। বাঘিনী চোখের আড়াল হতেই আতঙ্কে সবাই দৌড়ে গ্রামে ফিরে আসে। তখন গ্রামের পুরুষেরা মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে ফিরেছিল। খবর পাওয়ার পর তারা সবাই জড়ো হয়। ঢোল, পিতলের হাঁড়ি, থালা যা দিয়ে শব্দ করা যায় এমন সব কিছু হাতে তুলে নেয়। উদ্ধারকারী দল রওনা হয়। সামনে পুরুষেরা, পেছনে মহিলারা। তারা যখন সেই গিরি সংকটের কাছে পৌঁছায় যেখানে মহিলাটি নিহত হয়েছিল এবং দাঁড়িয়ে আলোচনা শুরু করে যে এখন কি করা উচিত, ঠিক সেই সময় বাঘিনী নিজেই উত্তর দিল। মাত্র 30 গজ দূরে ঝোপ থেকে সে এমন এক বিকট গর্জন করল যে পুরো দল একসঙ্গে পিছনে ঘুরে দাঁড়ালো। এরপর প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে ছুট লাগালো। কয়েক মিনিট পরে গ্রামে ফিরে যখন সবাই হাঁপ ধরা সামলালো তখন শুরু হলো দোষারোপ। কে আগে পালিয়েছিল, কার জন্য বাকিরা ভয় পেয়েছিল, তর্ক বিতর্ক বাড়তেই থাকলো। অবশেষে কেউ বলল, যদি কেউই ভয় না পাও আর সবাই যদি এতই সাহসী হও তাহলে আবার ফিরে গিয়ে মহিলাটাকে উদ্ধার করছো না কেন? প্রস্তাবটি গৃহীত হলো। তারা আবার গেল। 1 বার নয়, 3 বার। 3 বারই তারা সেই গিরিখাত পর্যন্তই পৌঁছতে পেরেছিল। তৃতীয়বার একজন, যার কাছে একটি বন্দুক ছিল, সে গুলি ছুড়ে দিল। গুলির শব্দে বাঘিনী প্রচণ্ড গর্জন করে ঝোপ থেকে বেরিয়ে এলো। এরপর সেই উদ্ধার অভিযান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে স্থগিত করা হলো। আমি বন্দুকধারীকে জিজ্ঞাসা করলাম, তুমি আকাশে গুলি না করে ঝোপের মধ্যে ছুড়লে না কেন? লোকটি গম্ভীর মুখে উত্তর দিল, বাঘিনী এমনিতেই ভীষণ রেগেছিল। ভুল করে যদি গুলি ওর গায়ে লাগতো তাহলে নিশ্চিত
সে আমাকে মেরে ফেলতো। সেদিন সকালটা আমি গ্রামের চারপাশে ঘুরে কাটালাম। কোথাও নরখাদকের পায়ে ছাপ পাওয়া যায় কিনা দেখছিলাম। একদিকে বাঘিনীর মুখোমুখি হওয়ার আশা করছিলাম, অন্যদিকে সেই সম্ভাবনাকেই ভয় পাচ্ছিলাম। একটা অন্ধকার ঘন জঙ্গল ঘেরা খাদে ঝোপের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ একদল কালিজ তিতির পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে চিৎকার করে উড়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো ভয়ে আমার হৃৎস্পন্দনই বুঝি বন্ধ হয়ে গেছে। আমার লোকেরা একটি আখরোট গাছের নিচে বসার জায়গা পরিষ্কার করে দিল। ব্রেকফাস্টের পর গ্রামের প্রধান আমার কাছে একটি অদ্ভুত অনুরোধ নিয়ে এলেন। তিনি বললেন, আপনি যদি পাহারা দেন তাহলে আমরা গম কাটতে পারি, না হলে কেউ মাঠে যেতে পারবে না। কারণ গ্রামের মানুষ এতটাই ভীত ছিল যে বাড়ির বাইরে পা রাখতেও সাহস পাচ্ছিল না। আমি রাজি হলাম। আধ ঘন্টার মধ্যেই পুরো গ্রামের মানুষ, এমনকি আমার লোকেরাও মাঠে কাজ শুরু করে দিল। আমি লোড করা রাইফেল হাতে পাহারা দিতে লাগলাম। সন্ধ্যা নাগাদ 5টা বড় ক্ষেতের ফসল কাটা শেষ হলো। শুধু বাড়ির কাছে 2টো ছোট জমি বাকি রইল। গ্রামের প্রধান বললেন, খুব ভালো কাজ হয়েছে আজ। এইগুলোর কাজ আগামীকাল আমি নিজেই শেষ করে নিতে পারবো। এদিকে গ্রামের পরিবেশও কিছুটা স্বাভাবিক হয়ে উঠল। আমার জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হলো। দরজার সামনে কাঁটা ঝোপ গুঁজে দেওয়া হলো, যাতে বাতাস ঢুকতে পারে কিন্তু নরখাদক ঢুকতে না পারে। সেই রাতে আমি আগের রাতের হারানো ঘুমের বাকি পুরোটা আদায় করে নিলাম। আমার উপস্থিতি গ্রামের মানুষের মনে নতুন সাহস জাগাতে শুরু করেছিল। তারা আগের চেয়ে কিছুটা বেশি স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। কিন্তু এখনও আমি তাদের যথেষ্ট আস্থা অর্জন করতে পারিনি যাতে তারা আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে রাজি হয়, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই পাহাড়ি মানুষগুলো আশেপাশের প্রতিটি পথ, প্রতিটি খাদ, প্রতিটি জঙ্গল হাতে তালুর মতো চিনত। তারা চাইলে আমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারত যেখানে বাঘিনীর দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, অথবা অন্তত তার পায়ের ছাপ দেখতে পেতাম। নরখাদকটি যে একটি বাঘ তা নিশ্চিত ছিল, কিন্তু সেটি পুরুষ না স্ত্রী, তরুণ না বৃদ্ধ, এইসব জানা যায়নি। আমার দৃঢ় বিশ্বাস ছিল এই তথ্যগুলো আমাকে বাঘিনীর সন্ধান পেতে সাহায্য করবে, আর তা জানার একমাত্র উপায় ছিল তার পায়ের ছাপ পরীক্ষা করা। সেদিন ভোরে চা খাওয়ার পর গ্রামের লোকদের বললাম, আমার লোকেদের জন্য মাংসের প্রয়োজন। আমি তাদের জিজ্ঞেস করলাম কোথায় গেলে একটি ঘোড়াল অর্থাৎ পাহাড়ি বন্য ছাগল শিকার করা যেতে পারে। গ্রামটি ছিল পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি দীর্ঘ পাহাড়ি রিজের ওপর। রাস্তার ঠিক নিচ থেকে এই পাহাড়টি উত্তর দিকে খাড়া ঢালে নেমে গেছে। সেই ঢাল জুড়ে ছিল ঘাসে ঢাকা খোলা জমি। লোকেরা বলল সেখানে প্রচুর ঘোড়াল পাওয়া যায়। কয়েকজন সঙ্গে যেতে স্বেচ্ছায় রাজি হলো। আমি আনন্দ পেলেও তা প্রকাশ করলাম না। 3 জনকে বেছে নিয়ে রওনা দিলাম। গ্রামের প্রধানকে বললাম, যদি ঘোড়াল সত্যি এত বেশি থাকে তাহলে আমার লোকেদের জন্য একটি এবং গ্রামের জন্য আরও 2টি শিকার করব। আমরা রাস্তা পার হয়ে খাড়া ঢাল বেয়ে নামতে লাগলাম। ডান বাম সব দিকে সতর্ক নজর রাখছিলাম, কিন্তু কোথাও কোনো প্রাণী দেখা পেলাম না। আধ মাইল নামার পর 2টি খাদ এসে মিলেছে এমন একটি জায়গায় পৌঁছালাম। সেখান থেকে ডান দিকের ঘাসে ঢাকা পাথুরের ঢালটি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি একটি একাকী পাইন গাছের গুঁড়ির পাশে বসে দূরবীন ছাড়াই ঢালটি পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ পাহাড়ের অনেক ওপরে একটি সামান্য নড়াচড়া চোখে পড়ল। আবার যখন নড়ল তখন বুঝলাম একটি ঘোড়াল কান ঝাঁকাচ্ছে। প্রাণীটি ঘাসের মধ্যে দাঁড়িয়েছিল, শুধু মাথাটুকুই দেখা যাচ্ছিল। আমার সঙ্গীরা কিছুই দেখতে পায়নি, আর এখন ঘোড়ালটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকায় তাকে দেখানোও সম্ভব ছিল না। আমি তাদের প্রাণীটির অবস্থান মোটামুটি বুঝিয়ে দিলাম, তারপর বসে থাকতে বললাম। সেদিন আমার হাতে ছিল একটি পুরনো মার্টিনি হেনরি রাইফেল। বন্দুকটির ব্যাক কিক বা ধাক্কা ছিল ভয়ঙ্কর, কিন্তু তার পারফেকশনের কোনো তুলনা ছিল না। দূরত্ব প্রায় 200 গজ। আমি মাটিতে শুয়ে পড়লাম। পাইনের একটি শিকড়ের ওপর ভর দিয়ে ধীরে ধীরে নিশানা করলাম, তারপর ট্রিগার টানলাম। কালো বারুদের ধোঁয়া চারপাশ ঢেকে দিল।
আমার সঙ্গীরা সঙ্গে সঙ্গে বলল কিছুই হয়নি। তাদের ধারণা আমি হয়তো কোনো পাথর বা শুকনো পাতার গুচ্ছে গুলি ছুঁড়েছি। আমি নড়লাম না, রাইফেল রিলোড করে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম গুলি করা জায়গার একটু নিচে ঘাস নড়ছে। এরপর ঘোড়ালের পিছনের অংশটা দৃশ্যমান হলো, আর কিছুক্ষণের মধ্যেই পুরো প্রাণীটা গড়াতে গড়াতে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করলো। মাঝপথে সেটা ঘন ঘাসের মধ্যে ঢুকে গেল। সেখানে শুয়ে থাকা আরও দুটো ঘোড়াল ভয়ে লাফিয়ে উঠল। তারা সতর্ক সংকেত হিসেবে হাঁচির মতো শব্দ করতে করতে পাহাড়ের উপরের দিকে দৌড় দিল। এবার দূরত্ব অনেক কম। আমি সাইট অ্যাডজাস্ট করলাম, বড়টিকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। গুলি তার পিঠে লাগলো। অন্যটি ঘুরে পাহাড়ের আড়াআড়ি দৌড় দিচ্ছিল। আমি দ্বিতীয়বার গুলি ছুড়লাম। গুলিটি তার কাঁধ ভেদ করে দিল। জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা অসম্ভব বলেই মনে হয়। 200 গজ দূরে 60 ডিগ্রি কোণে উঁচুতে দাঁড়ানো একটি ঘোড়ালের গলার সাদা দাগ লক্ষ্য করে গুলি করা। সফল হওয়ার সম্ভাবনা ছিল 1 লক্ষে 1 বার। তবু ভারী সীসার গুলি এক চুলও পথচ্যুত হলো না, একেবারে নিশানায় গিয়ে লাগলো। প্রাণীটি সঙ্গে সঙ্গে মারা গেল। আরও এক আশ্চর্যের বিষয়, মৃত ঘোড়ালটি গড়াতে গড়াতে ঠিক সেই ঘাসের ঝোপে গিয়ে ঢুকলো যেখানে অন্য দুটি ঘোড়াল লুকিয়েছিল। ফলে তারা আতঙ্কে উঠে পড়ল, আর সেই সুযোগে আমিও সেই দুটিকে শিকার করতে পারলাম। 3টি মৃত ঘোড়াল যখন গড়াতে গড়াতে এসে আমাদের সামনে খাদে জমা হলো, তখন আমার সঙ্গীদের বিস্ময় আর আনন্দ দেখার মতো ছিল। তারা জীবনে আগে কখনো রাইফেলের এমন কার্যকারিতা দেখেনি। মুহূর্তের জন্য নরখাদক বাঘিনীর কথা সবাই ভুলে গেল। সবাই হুড়োহুড়ি করে নিচে নেমে শিকার সংগ্রহ করতে লাগলো। এই অভিযানের সাফল্য শুধু মাংস পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি আমাকে পুরো গ্রামের মানুষের আস্থা এনে দিল। শিকারের গল্প তো বারবার বলতে বলতে আরো রঙিন হয়ে ওঠে। ঘোড়ালের চামড়া ছাড়ানো আর মাংস ভাগ করার সময় আমার সঙ্গে থাকা 3 জন তাদের কল্পনার সব শক্তি কাজে লাগালো। আমি দূরে বসে খাচ্ছিলাম, সেখান থেকেও শুনতে পাচ্ছিলাম গ্রামের লোকদের বিস্ময়ের চিৎকার। তাদের বলা হচ্ছিল আমি নাকি 1 মাইলেরও বেশি দূর থেকে ঘোড়াল মেরেছি, আর আমার গুলিগুলো নাকি প্রাণীকে মেরেই ক্ষান্ত হয়নি, জাদুর মতো টেনে এনে সাহেবের পায়ের কাছে ফেলে দিয়েছে। এই ঘটনার পর গ্রামের মানুষ আর আমাকে বাইরের লোক বলে ভাবল না, আর সেই আস্থায় পরে চম্পাবতের নরখাদক বাঘিনীকে খুঁজে বের করার পথে আমার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠল। দুপুরের খাবারের পর গ্রামের প্রধান আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় তল্লাশি করতে চান, আর কতজন লোক আপনার সঙ্গে লাগবে? আমার চারপাশে তখন উৎসাহী পুরুষদের ভিড়। আমি তাদের মধ্যে থেকে সকালে আমার সঙ্গে থাকা 3 জনের মধ্যে 2 জনকে বেছে নিলাম। তাদের পথপ্রদর্শক হিসেবে নিয়ে রওনা হলাম সেই স্থানের দিকে যেখানে সর্বশেষ মানব হত্যার ঘটনাটি ঘটেছিল। আমাদের পাহাড়ের মানুষ হিন্দু, তারা মৃতদেহ দাহ করে, আর যখন কোনো নরখাদক মানুষের দেহ নিয়ে যায় তখন মৃতের আত্মীয়দের কর্তব্য হয়ে দাঁড়ায় অন্তত শরীরের কোনো অংশ উদ্ধার করা, যাতে দাহকার্য সম্পন্ন করা যায়। হাড়ের কয়েকটি টুকরো হলেও চলবে। যে মহিলাকে নরখাদক হত্যা করেছিল তার শেষকৃত্য তখনও সম্পন্ন হয়নি। আমরা বের হওয়ার সময় তার আত্মীয়রা অনুরোধ করলেন দেহের যেটুকু পাওয়া যায় আমরা যেন তা ফিরিয়ে আনি। ছোটবেলা থেকেই জঙ্গলের চিহ্ন পড়া এবং তার অর্থ বোঝা ছিল আমার নেশা। এই ঘটনার ক্ষেত্রে আমার কাছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শীরা সবসময় নির্ভরযোগ্য হয় না। তবে জঙ্গলের চিহ্ন কখনো মিথ্যা বলে না। সেখানে যা ঘটেছে তার সঠিক ইতিহাস সেই চিহ্নের মধ্যেই লিপিবদ্ধ থাকে। ঘটনাস্থলে পৌঁছে একবার চারপাশে তাকিয়েই বুঝলাম নরখাদক কাউকে টের না পাইয়ে দিয়ে কেবলমাত্র একটি পথ দিয়েই গাছটির কাছে আসতে পেরেছিল। সেই পথ ছিল খাদ বরাবর উপরে ওঠা। গাছ থেকে প্রায় 100 গজ নিচে খাদে নেমে আমি ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। 2টি বড় পাথরের মাঝখানে জমে থাকা নরম মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পেলাম। সেগুলো পরীক্ষা করে বুঝলাম নরখাদকটি একটি বাঘিনী, আর তার যৌবন ইতিমধ্যে কিছুটা পেরিয়ে গেছে।
গাছের আরও কাছে এসে একটি বড় পাথরের আড়ালে এমন একটি জায়গা পেলাম যেখানে বাঘিনী শুয়েছিল। সম্ভবত সে অপেক্ষা করছিল কখন মহিলাটি গাছ থেকে নামবে। মহিলাটি সবার আগে প্রয়োজনীয় পাতা কেটে ফেলেছিল। যখন সে প্রায় 2 ইঞ্চি মোটা একটি ডাল ধরে নিচে নামছিল, তখন বাঘিনী নিঃশব্দে সামনে এগিয়ে আসে। পেছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে তার পা ধরে টেনে তাকে নিচে ফেলে দেয়। ডালটিতে স্পষ্ট চিহ্ন ছিল। দুর্ভাগিনী নারী কত মরিয়া হয়ে সেটি আঁকড়ে ধরেছিল তা বোঝা যাচ্ছিল। ওক গাছের রুক্ষ বাকলের সঙ্গে মানুষের চামড়ার টুকরো লেগেছিল। হাতের তালু আর আঙুলের চামড়া ছিঁড়ে সেখানে আটকে গিয়েছিল। যেখানে বাঘিনী মহিলাটিকে হত্যা করেছিল সেখানে মহিলাটির জীবন সংগ্রামের চিহ্ন ছিল। শুকিয়ে যাওয়া বড় একটি রক্তের দাগ। সেখান থেকে শুকনো কিন্তু স্পষ্ট রক্তের রেখা খাদ পার হয়ে অপর পারে উঠে গেছে। আমরা সেই রক্তের চিহ্ন অনুসরণ করতে লাগলাম। অবশেষে ঘন ঝোপের মধ্যে সেই জায়গা পেলাম যেখানে বাঘিনী তার শিকার খেয়েছিল। অনেকের ধারণা নরখাদক বাঘ মানুষের মাথা, হাত এবং পা খায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। নরখাদককে যদি বিরক্ত করা না হয় তবে সে সব কিছুই খায়, এমনকি রক্তমাখা কাপড়ও। একবার আমি এমন ঘটনাও দেখেছি, তবে সেটি আরেকটি গল্প। এই ক্ষেত্রে আমরা মহিলার কাপড়ের কিছু অংশ এবং কয়েকটি হাড়ের টুকরো খুঁজে পেলাম। আমরা সঙ্গে করে আনা পরিষ্কার কাপড়ে সেগুলো জড়িয়ে নিলাম। অত্যন্ত সামান্য অবশিষ্টাংশ হলেও হিন্দু রীতিতে দাহকার্যের জন্য তা যথেষ্ট ছিল। এর ফলে উচ্চ বর্ণের সেই মহিলার অস্থিভস্য পবিত্র গঙ্গায় বিসর্জন দেওয়া সম্ভব হবে। বিকেলে চা খাওয়ার পর আরেকটি মর্মান্তিক ঘটনার স্থান দেখতে গেলাম। গ্রামের মূল অংশ থেকে রাস্তা দ্বারা বিচ্ছিন্ন কয়েক একর জমির একটি ছোট খামার ছিল। সেখানে এক ব্যক্তি পাহাড়ের ঢালে একটি কুঁড়ে ঘর বানিয়ে বাস করতেন। তার স্ত্রী ছিল 2 সন্তানের মা, একটি ছেলে ও একটি মেয়ে। বয়স যথাক্রমে 4 এবং 6 বছর। মহিলাটি 2 বোনের মধ্যে ছোট ছিল। একদিন 2 বোন পাহাড়ের ঢালে ঘাস কাটছিল। হঠাৎ বাঘিনী এসে বড় বোনটিকে ধরে নিয়ে যায়। তারপর এমন একটি ঘটনা ঘটে যা আজও আমার স্মৃতিতে অম্লান। ছোট বোনটি কাস্তে নিয়ে প্রায় 100 গজ পর্যন্ত বাঘিনীর পেছনে দৌড়ায়। চিৎকার করে বলতে থাকে, আমার দিদিকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। এই অবিশ্বাস্য সাহসিকতা গ্রামের বহু মানুষ দেখেছিল। প্রায় 100 গজ যাওয়ার পর বাঘিনী মৃতদেহটি মাটিতে নামিয়ে রাখে। তারপর ঘুরে দাঁড়িয়ে তেড়ে আসে। একটি প্রচণ্ড গর্জন করে সে সাহসী মহিলার দিকে ঝাঁপিয়ে পড়ে। মহিলা তখন প্রাণপণে দৌড়ে পাহাড় বেয়ে নেমে রাস্তা পার হয়ে গ্রামে ঢুকে পড়ে। সম্ভবত সে সবাইকে ঘটনাটি জানাতে চেয়েছিল, কিন্তু তার মুখ থেকে কোনো স্পষ্ট কথা বের হচ্ছিল না। মানুষ ভেবেছিল ভয়, উত্তেজনা আর দৌড়ে ক্লান্ত হয়ে সে কথা বলতে পারছে না। পরে উদ্ধারকারী দল ব্যর্থ হয়ে ফিরে এলে জানা যায় মহিলাটি ওর কথা বলার ক্ষমতা সম্পূর্ণ হারিয়েছে। আমি যখন এই কাহিনী শুনি তখন ঘটনার 1 বছর কেটে গেছে। সেই সময়েও সে বোবা ছিল। আমি পাহাড়ি পথ ধরে তার কুঁড়ে ঘরে গেলাম। দেখলাম মহিলা কাপড় কাচ্ছে। চোখের দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিক টান ছাড়া তাকে সম্পূর্ণ স্বাভাবিকই মনে হচ্ছিল। আমি তার সঙ্গে কথা বললাম, আমি সেই বাঘিনীকে মারতে এসেছি যে তোমার বোনকে হত্যা করেছে। মহিলা 2 হাত জোড় করল, তারপর নিচু হয়ে আমার পা ছুঁল। এই ঘটনায় আমি ভীষণ অস্বস্তি বোধ করলাম। নিজেকে যেন প্রতারক মনে হচ্ছিল। হ্যাঁ, আমি নরখাদককে মারতে এসেছি, কিন্তু বাস্তব কথা হলো এই বাঘিনীর খ্যাতি ছিল এমন যে সে কখনো একই এলাকায় 2 বার শিকার করত না, কোনো মৃতদেহের কাছেও ফিরে আসত না, আর তার বিচরণ ক্ষেত্র ছিল শত শত বর্গমাইল জুড়ে। তাই তাকে খুঁজে বের করে হত্যা করার সম্ভাবনা ছিল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই ক্ষীণ। নৈনিতাল থেকে রওনা হওয়ার সময় আমি অনেক পরিকল্পনা করেছিলাম। একটি ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, আর বাকিগুলো বাস্তবে এসে তেমন কার্যকর বলে মনে হচ্ছিল না। পরামর্শ নেওয়ার মতো কাউকেও পাচ্ছিলাম না, কারণ কুমায়ুন অঞ্চলে এর আগে কখনো কোনো নরখাদক বাঘের ঘটনা ঘটেনি।
তবুও কিছু একটা করতেই হবে। পরবর্তী 3 দিন আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জঙ্গল চষে বেড়ালাম। গ্রামবাসীরা যেসব জায়গায় বাঘিনীকে দেখার সম্ভাবনার কথা বলেছিল সব জায়গায় ঘুরে দেখলাম, কিন্তু নরখাদক বাঘিনীর কোনো সন্ধান পেলাম না। আমার কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটি প্রচলিত গুজবের জবাব দিতে চাই। পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি গল্প ছড়িয়েছিল যে আমি নাকি অনেক সময় পাহাড়ি মহিলার পোশাক পরে জঙ্গলে যেতাম এবং নরখাদক বাঘদের নিজের দিকে আকৃষ্ট করে কাস্তে বা কুঠার দিয়ে হত্যা করতাম। গল্পটি সম্পূর্ণ অতিরঞ্জিত। সত্যি বলতে আমি কখনো কখনো একটি শাড়ি ধার নিয়ে নিজেকে পাহাড়ি মহিলার মতো সাজিয়েছি। সেই ছদ্মবেশে ঘাস কেটেছি, গাছে উঠে পাতা সংগ্রহ করেছি, যাতে নরখাদককে প্রতারণা করে কাছে আনা যায়। কিন্তু এই কৌশল কখনো সফল হয়নি। তবে 2 বার এমন হয়েছে যে নরখাদক আমার উপস্থিতি টের পেয়ে আমাকে অনুসরণ করেছিল। একবার একটি পাথরের আড়ালে এবং আরেকবার একটি পড়ে থাকা গাছের আড়ালে লুকিয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই আমি গুলি করার সুযোগ পাইনি। যাই হোক, গল্পে ফিরে আসি। যেহেতু মনে হচ্ছিল বাঘিনী এই এলাকা ছেড়ে চলে গেছে, তাই পালির মানুষের গভীর দুঃখ সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিলাম চম্পাবতে চলে যাব। চম্পাবত পালি থেকে প্রায় 15 মাইল পূর্বে অবস্থিত। আমার কয়েকজন লোক 2 মাস আগে সেখানে গিয়েছিল। তারা আমাকে একটি অত্যন্ত মর্মস্পর্শী ঘটনার কথা বলল। তারা বলল, চম্পাবতের এদিকের রাস্তা কয়েক মাইল ধরে পাহাড়ের দক্ষিণ ঢাল বরাবর গেছে। রাস্তার প্রায় 50 গজ নিচে একটি উপত্যকা রয়েছে। 2 মাস আগে আমরা প্রায় 20 জন লোক চম্পাবতের বাজারে যাচ্ছিলাম। দুপুরের দিকে হঠাৎ উপত্যকা থেকে একজন মহিলার ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলাম। শব্দটি ক্রমশ কাছে আসছিল। আমরা সবাই ভয়ে রাস্তার ধারে গিয়ে জড়ো হয়ে দাঁড়ালাম। তারপর দেখতে পেলাম একটা বাঘ একজন নগ্ন মহিলাকে মুখে করে নিয়ে আসছে। লোকটি থেমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার বলতে শুরু করল। মহিলার চুল বাঘের এক পাশে মাটিতে ঝুলছিল আর পা অন্য পাশে। বাঘটি তার কোমরের কাছে কামড়ে ধরে বহন করছিল। মহিলাটি বুক চাপড়াচ্ছিল আর কখনো ঈশ্বরকে কখনো মানুষকে সাহায্যের জন্য ডাকছিল। আমাদের থেকে মাত্র 50 গজ দূরে একেবারে স্পষ্ট দেখা যায় এমন জায়গা দিয়ে বাঘটি তাকে নিয়ে চলে গেল। তার আর্তনাদ দূরে মিলিয়ে যাওয়ার পর আমরা আবার নিজেদের পথে হাঁটতে শুরু করলাম। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, তোমরা 20 জন লোক কিছুই করলে না? লোকটি মাথা নিচু করে উত্তর দিল, না সাহেব, আমরা কিছুই করিনি, কারণ আমরা ভয় পেয়েছিলাম। আর মানুষ যখন ভয় পায় তখন সে কী বা করতে পারে। তারপর যদি আমরা মহিলাকে উদ্ধারও করতে পারতাম তবুও তার কোনো লাভ হতো না। সে রক্তে ভেসে যাচ্ছিল। নিশ্চয়ই ওর ক্ষত থেকেই সে মারা যেত। পরে আমি জানতে পারি নিহত মহিলাটি চম্পাবতের কাছে একটি গ্রামের বাসিন্দা ছিল। শুকনো ডালপালা কুড়োতে গিয়ে সে বাঘিনীর শিকার হয়। তার সঙ্গীরা গ্রামে ফিরে খবর দেয়। উদ্ধারকারী দল যখন বেরোতে প্রস্তুত তখন ওই 20 জন আতঙ্কিত লোকও সেখানে এসে পৌঁছায়। তারা বাঘটি কোন দিকে গেছে তা জানত, তাই তারাও উদ্ধার অভিযানে যোগ দেয়। পরবর্তীতে তাদের কাছ থেকেই আমি বাকিটা শুনেছিলাম। আমরা তখন 50-60 জনের দল। কয়েকজনের হাতে বন্দুকও ছিল। যেখান থেকে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার 1 ফার্লং দূরে আমরা তার ছেঁড়া কাপড় খুঁজে পাই। এরপর লোকেরা ঢোল বাজাতে শুরু করে, বন্দুক ছোড়ে। চিৎকার করতে করতে আমরা 1 মাইলেরও বেশি পথ এগিয়ে যাই। অবশেষে উপত্যকার মাথার কাছে একটি বিশাল পাথরের ওপর মহিলার মৃতদেহ দেখতে পাই। তারা কিছুক্ষণ নীরব ছিল। তারপর একজন বলল, বাঘিনী তার সমস্ত রক্ত চেটে খেয়েছিল।
কিন্তু শরীরের অন্য কোনো অংশ স্পর্শ করেনি। মৃতদেহটি যেন ঘুমিয়ে থাকা এক তরুণীর মতো দেখাচ্ছিল। আমাদের দলে কোনো মহিলা ছিল না, তাই আমরা পুরুষেরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তখন নিজেদের পরনের কাপড় খুলে তার দেহ ঢেকে দিয়েছিলাম, কারণ তাকে দেখে মনে হচ্ছিল যেন ঘুম থেকে উঠলে তিনি লজ্জা পাবেন। এই ধরনের অভিজ্ঞতা রাতের পর রাত মানুষকে শুনতে ও বলতে হতো। দরজা জানালা বন্ধ করে আতঙ্কের মধ্যে বসে। তাই অবাক হওয়ার কিছু নেই যে বছরের পর বছর নরখাদক আক্রান্ত অঞ্চলে বসবাস করতে করতে মানুষের মনোভাব বদলে যায়, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। বাইরের একজন মানুষ সেখানে গিয়ে যেন হঠাৎ আদিম পৃথিবীতে প্রবেশ করে, একটি এমন জগতে যেখানে সভ্যতার নিয়ম নয়, দাঁত আর নখরের আইন চলে, যেখানে মানুষকে বাঁচার জন্য অন্ধকার গুহায় আশ্রয় নিতে হয়, যেমন একসময় সেবারটিথ বাঘের যুগে করতে হতো। চম্পাবতে থাকার সেই প্রথম দিনগুলোতে আমি তরুণ এবং অনভিজ্ঞ ছিলাম, তবুও তখনই আমি একটি সত্য উপলব্ধি করেছিলাম। পরে 32 বছরের অভিজ্ঞতা সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। সেটি হলো, একজন নরখাদকের ছায়ার নিচে বেঁচে থাকার চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পৃথিবীতে আর খুব কমই আছে। সেই রাতেই চম্পাবতের তহসিলদার আমার সঙ্গে দেখা করতে এলেন। আমার কাছে পরিচয়পত্র ছিল বলে তিনি অত্যন্ত আন্তরিক আচরণ করলেন। তিনি পরামর্শ দিলেন যে পরদিন আমি কাছাকাছি একটি বাংলোতে চলে যাই, কারণ সেখানে বহু মানুষ নরখাদক বাঘিনীর শিকার হয়েছিল। পরদিন খুব ভোরে তহসিলদারকে সঙ্গে নিয়ে আমি সেই বাংলোর উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলোয় বারান্দায় বসে ব্রেকফাস্ট করছি, এমন সময় 2 ব্যক্তি এসে খবর দিল 10 মাইল দূরের একটি গ্রামে একটি গরুকে বাঘে মেরেছে। তহসিলদার বললেন তার জরুরি কাজ আছে, তিনি চম্পাবতে ফিরে যাবেন এবং সন্ধ্যায় আবার বাংলোতে ফিরে এসে আমার সঙ্গে রাত কাটাবেন। আমি 2 পথপ্রদর্শককে নিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলাম। পথের বেশিরভাগটাই ছিল ঢালু, তাই খুব দ্রুত 10 মাইল পথ অতিক্রম করলাম। গ্রামে পৌঁছে আমাকে একটি গোয়াল ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম 1 সপ্তাহ বয়সী একটি বাছুর মারা পড়ে আছে, আংশিক খাওয়াও হয়েছে, কিন্তু সেটি বাঘ নয়, একটি চিতাবাঘের কাজ। চিতাবাঘটিকে মারার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না, তাই পথপ্রদর্শকদের পুরস্কৃত করে বাংলোর দিকে ফিরে এলাম। বাংলোতে এসে দেখি তহসিলদার তখনও ফেরেননি। সূর্যাস্ত হতে তখনও কিছুটা সময় বাকি, তাই বাংলোর চৌকিদারকে নিয়ে বের হলাম। সে আমাকে এমন একটি জায়গা দেখাতে চেয়েছিল যেখানে নাকি একটি বাঘ নিয়মিত জলপান করতে আসে। সেখানে গিয়ে দেখি সেটি আসলে একটি ঝর্ণার উৎস। এই ঝর্ণার জল দিয়ে বাংলোর বাগানে সেচ দেওয়া হয়। ঝর্ণার চারপাশে নরম মাটিতে বাঘের পায়ের ছাপ ছিল, কিন্তু সেগুলো কয়েকদিনের পুরনো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো পালি গ্রামের মহিলাকে হত্যা করা বাঘিনীর পায়ের ছাপের সঙ্গে মোটেও মিল ছিল না। বাংলোতে ফিরে এসে দেখি তহসিলদার ইতিমধ্যে ফিরে এসেছেন। আমরা বারান্দায় বসে কথা বলছিলাম। আমি তাঁকে দিনের অভিজ্ঞতার কথা জানালাম এবং ঝর্ণার কাছে পাওয়া বাঘের পায়ের ছাপ সম্পর্কে বললাম। আমার কথা শুনে তিনি দুঃখ প্রকাশ করলেন যে আমাকে এত দূর বৃথা যেতে হয়েছে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এখনই যেতে হবে, পথ অনেক দূর। আমি বিস্মিত হলাম, কারণ সেদিনই তিনি 2 বার বলেছিলেন যে রাতে আমার সঙ্গে বাংলোতেই থাকবেন। তার না থাকা নিয়ে আমার আপত্তি ছিল না, কিন্তু যে বিপদের মধ্যে তিনি রাতে একা রওনা হচ্ছিলেন সেটাই আমাকে চিন্তিত করছিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি সিদ্ধান্ত বদলালেন না। অন্ধকার রাতের মধ্যে মাত্র একজন লোককে সঙ্গে নিয়ে, যার হাতে ছিল একটি ধোঁয়ায় ভরা লণ্ঠন, যার আলো প্রায় কিছুই দেখা যায় না, তিনি 4 মাইল পথ হাঁটতে বেরিয়ে গেলেন। সেই এলাকায় দিনের আলোতেও মানুষ বড় দলে ছাড়া চলাফেরা করতো না, তাই তাঁকে চলতে দেখে আমি মনে মনে শ্রদ্ধায় মাথা নত করেছিলাম। তিনি সত্যিই একজন সাহসী মানুষ। পরদিন সকালটা আমি বাংলোর বিশাল ফলের বাগান ও চা বাগান ঘুরে কাটালাম।
ঝর্ণায় স্নানও করলাম। প্রায় দুপুরের দিকে তহসিলদার নিরাপদে ফিরে এলেন। তাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। বাংলোর সামনে থেকে দূরের একটি গ্রাম দেখা যাচ্ছিল। গ্রামটির চারপাশে চাষের জমি। হঠাৎ দেখি একজন লোক গ্রাম থেকে বেরিয়ে পাহাড় বেয়ে আমাদের দিকে আসছে। লোকটি কখনো দৌড়াচ্ছে, কখনো হাঁটছে। দূর থেকেই বোঝা যাচ্ছিল সে কোনো জরুরি খবর নিয়ে আসছে। আচ্ছা, লোকটি মনে হচ্ছে কিছু বলবে, একটু পরে আসছি। তারপর পাহাড় বেয়ে নিচের দিকে দৌড় দিলাম। লোকটি আমাকে আসতে দেখে বসে পড়ল শ্বাস নেওয়ার জন্য। আমি কাছে পৌঁছাতেই সে চিৎকার করে বলল, তাড়াতাড়ি চলুন সাহেব, নরখাদক এই মাত্র একটি মেয়েকে মেরে ফেলেছে। এখানেই বসে থাকো। তারপর আবার দৌড়ে বাংলায় ফিরে গেলাম। রাইফেল আর কার্তুজ নিয়ে নিলাম। তহসিলদারকে খবর দিলাম। তাকে বললাম যত দ্রুত সম্ভব গ্রামে আসতে। যে লোকটি আমাকে খবর দিতে এসেছিল সে ছিল অত্যন্ত বিরক্তিকর ধরনের একজন মানুষ। সে একই সঙ্গে হাঁটতে এবং কথা বলতে পারত না। মুখ খুললেই দাঁড়িয়ে যেত, আর দৌড় শুরু করলেই মুখ বন্ধ হয়ে যেত। শেষ পর্যন্ত আমি তাকে বললাম, কিছু বলতে হবে না, চুপ করে সামনে চলো। এবং আমরা নীরবে গ্রামের দিকে দৌড়তে লাগলাম। গ্রামে পৌঁছে দেখি নারী, পুরুষ ও শিশুদের এক উত্তেজিত ভিড় আমাদের অপেক্ষা করছে। সবাই একসঙ্গে কথা বলতে শুরু করল। একজন লোক তাদের চুপ করানোর চেষ্টা করছিল। আমি তাকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি হয়েছে? লোকটি পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা কয়েকটি ওক গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, কয়েকজন মহিলা ওখানে শুকনো ডাল কুড়োচ্ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের মধ্যে একজনকে ধরে নিয়ে গেল। মেয়েটির বয়স 16 কিংবা 17 বছর হবে। বাকিরা প্রাণ বাঁচাতে গ্রামে দৌড়ে আসে। আর যেহেতু জানা ছিল যে আমি কাছের বাংলোয় আছি, তাই সঙ্গে সঙ্গে একজনকে আমাকে খবর দিতে পাঠানো হয়। যে লোকটির সঙ্গে আমি কথা বলছিলাম তার স্ত্রীও সেই দলের মধ্যে ছিল। লোকটি আমাকে পাহাড়ের ঢালে একটি নির্দিষ্ট গাছ দেখিয়ে বললেন, ওই গাছটার নিচ থেকেই মেয়েটিকে তুলে নিয়ে গেছে। কেউ পিছনে তাকায়নি, তাই বাঘিনী কোন দিকে গেছে কেউ বলতে পারল না। আমি সবাইকে নির্দেশ করে বললাম, কেউ কোনো শব্দ করবে না, আর আমি ফিরে না আসা পর্যন্ত কেউ গ্রাম ছেড়ে বেরোবে না। এরপর আমি গাছটির দিকে রওনা দিলাম। এলাকাটি বেশ খোলা, তাই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটি পূর্ণবয়স্ক বাঘ 12 জন মানুষের এত কাছে এসে পৌঁছাতে পারে, অথচ কেউ তাকে দেখতে পায়নি। মেয়েটির গলা চেপে ধরার সময় যে দম বন্ধ হওয়ার শব্দ হয়েছিল, সেটাই নাকি প্রথম সতর্ক সংকেত ছিল। গাছের নিচে পৌঁছে দেখি মাটিতে রক্তের একটি বড় পুকুর। তার পাশেই পড়ে আছে একটি ছিঁড়ে যাওয়া মালা, উজ্জ্বল নীল রঙের পুঁতির মালা। মেয়েটি সেটি গলায় পড়েছিল। সেখান থেকে বাঘিনীর পথ পরিষ্কার বোঝা যাচ্ছে। একপাশে রক্তের ছিটে, মেয়েটির মাথা নিচের দিকে ঝুলছিল বলে, অন্য পাশে তার পায়ের টেনে যাওয়ার দাগ। আমি সেই পথ ধরে এগোতে লাগলাম। প্রায় আধ মাইল পরে মেয়েটির শাড়ি পেলাম, আর পাহাড়ের চূড়ায় তার স্কার্ট। আবারও বাঘিনী একটি নগ্ন নারী দেহ বহন করছিল, তবে এবার অন্তত মেয়েটি তখন মৃত ছিল। এটাই একমাত্র সান্ত্বনা। চূড়ার কাছে পথটি কাঁটা ঝোপের ভেতরে ঢুকে গেছে। ঝোপের কাঁটায় মেয়েটির দীর্ঘ কালো চুল আটকে ছিল। এরপর এলো বিছুটি গাছের ঘন ঝাড়। বাঘিনী সেখান দিয়েই গেছে। আমি সেটি এড়িয়ে যাওয়ার পথ খুঁজছিলাম। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শুনলাম। ঘুরে দেখি একজন লোক রাইফেল হাতে আমার পেছনে আসছে। আমি বিরক্ত হয়ে বললাম, আমি তো সবাইকে গ্রামে থাকতে বলেছিলাম, তুমি কেন এসেছো? লোকটি বলল, তহসিলদার সাহেব আমাকে আপনার সঙ্গে যেতে বলেছেন, আর আমি তার আদেশ অমান্য করতে ভয় পেয়েছি। আমি বুঝলাম তাকে ফেরানো যাবে না, তাই শুধু বললাম, জুতো জোড়া খুলে ফেলো আর আমার কাছাকাছি থাকবে। লোকটি দ্রুত ভারী বুট জোড়া খুলে একটি ঝোপের নিচে লুকিয়ে রাখল। এরপর আমরা দুজনে বাঘিনী রক্তমাখা পথ ধরে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে শুরু করলাম। আমার পায়ে ছিল পাতলা মোজা, খাকি হাফ প্যান্ট
এবং রাবারের শুকতলার জুতো। বিছুটি গাছের ঝোপ এড়িয়ে যাওয়ার কোনো পথ ছিল না, তাই প্রচণ্ড অস্বস্তি সত্ত্বেও আমাকে বাঘিনীর পথ অনুসরণ করে তার ভেতর দিয়েই যেতে হলো। ঝোপ পেরিয়ে রক্তের দাগ হঠাৎ বাম দিকে ঘুরে গেল। সেখান থেকে পথটি একেবারে খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে গেছে। পাহাড়ের ঢাল ঘন ফার্ন আর রিঙ্গাল বাঁশে ঢাকা ছিল। প্রায় 100 গজ নিচে নেমে রক্তের চিহ্ন একটি সরু জলধারার খাতে ঢুকে গেল। খাতটি এতটাই খাড়া ছিল যে সেখানে নামতে গিয়ে বাঘিনীরও কষ্ট হয়েছিল। এদিক ওদিক সরে যাওয়া পাথর আর মাটি সেই সাক্ষ্য দিচ্ছিল। আমি সেই জলধারার পথ ধরে এগোতে লাগলাম। আমার সঙ্গী যতই এগোচ্ছিল ততই ভীত হয়ে পড়ছিল। বারবার সে আমার হাত চেপে ধরছিল আর কাঁদো কাঁদো গলায় ফিসফিস করে বলছিল, সাহেব, সাহেব, বাঘটা ওদিকে আছে। কখনো বলতো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো আবার আমাদের পিছনে। পাহাড়ের অর্ধেক নেমে আমরা একটি বিশাল পাথরের কাছে পৌঁছালাম। প্রায় 30 ফুট উঁচু সেই পাথরটি খাড়া হয়ে দাঁড়িয়েছিল। আমার সঙ্গীর তখন আর সাহস অবশিষ্ট ছিল না। আমি তাকে বললাম, ওই পাথরের মাথায় উঠে বসে থাকো, আমি ফিরে না আসা পর্যন্ত নড়বে না। লোকটি যেন ধরে প্রাণ ফিরে পেল, খুশি মনে উঠে গেল। পাথরের মাথায় পৌঁছে আমাকে ইশারা করল। আমি একা এগিয়ে চললাম। জলধারাটি পাথরটিকে পাশ কাটিয়ে আরও 100 গজ নিচে নেমে একটি গভীর খাদে গিয়ে মিশেছে। সেখানে একটি ছোট জলাশয় ছিল। জলাশয়ের কাছে পৌঁছাতেই আমি জলের ধারে রক্তের দাগ দেখতে পেলাম। বাঘিনী মেয়েটিকে সোজা এই জায়গায় এনে খেতে শুরু করেছিল। আমার আসার শব্দে সে খাওয়া ছেড়ে সরে গেছে। চারপাশে ছড়িয়ে ছিল মানুষের হাড়ের টুকরো। জলের ধারে গভীর পায়ের ছাপের মধ্যে রক্তমাখা জল জমেছিল। আর তখনই আমি এমন একটি জিনিস দেখতে পেলাম যা আমাকে স্তব্ধ করে দিল। জলাশয়ের কিনারায় পড়েছিল মানুষের একটি পা, হাঁটুর একটু নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেন ধারালো কুঠারের এক কোপে কাটা হয়েছে। সেই পা থেকে তখনও গরম রক্ত ধীরে ধীরে ঝরছিল। আমার পরবর্তী জীবনের বহু বছরের নরখাতক শিকারেও আমি এর চেয়ে করুণ দৃশ্য খুব কমই দেখেছি। সুন্দর তরুণ একটি মেয়ের পা, হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন, আর সেখান থেকে এখনো রক্ত ঝরছে। আমি সেই পায়ের দিকে তাকিয়েছিলাম। মুহূর্তের জন্য বাঘিনীর কথাই ভুলে গিয়েছিলাম। ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো আমি ভীষণ বিপদের মধ্যে আছি। এক ঝটকায় রাইফেল তুলে ধরলাম, আঙুল ট্রিগারে রাখলাম। মাথা উঁচু করে তাকাতেই দেখলাম আমার সামনে প্রায় 15 ফুট উঁচু মাটির পাড়ের উপর থেকে কিছুটা মাটি গড়িয়ে নিচে পড়ছে। মাটিগুলো সোজা জলাশয়ে পড়ে ছপ করে শব্দ করল। তখন আমি নরখাতক শিকারের ক্ষেত্রে একেবারেই নতুন ছিলাম। অভিজ্ঞতা থাকলে কখনো নিজেকে এত অসতর্কভাবে প্রকাশ করতাম না। আজ মনে হয় ঠিক সময়ে রাইফেল তুলে ধরা হয়তো আমার প্রাণ বাঁচিয়েছিল। সম্ভবত বাঘিনী আমাকে আক্রমণ করতে যাচ্ছিল, অথবা পালানোর জন্য ঘুরে দাঁড়িয়েছিল। যাই হোক, তার নড়াচড়াতেই উপর থেকে মাটি গড়িয়ে পড়েছিল। পাহাড়টি এত খাড়া ছিল যে হামাগুড়ি দিয়ে ওঠা অসম্ভব। ওপরে উঠতে হলে দৌড়ে লাফ দিতে হবে। আমি কিছুটা পিছিয়ে গেলাম, তারপর সর্বশক্তি দিয়ে দৌড়ে এসে জলাশয় টপকে লাফ দিলাম। একটি ঝোপ আঁকড়ে ধরে নিজেকে উপরে টেনে তুললাম। উপরে উঠে দেখলাম স্ট্রোবিল্যান্থেস গাছের একটি ঝোপ এখনো দুলছে। বাঁকানো ডালগুলো ধীরে ধীরে সোজা হয়ে উঠছিল। এ থেকে বোঝা গেল মাত্র কয়েক সেকেন্ড আগে বাঘিনী এখান দিয়ে গিয়েছে। আরও একটু এগিয়ে একটি ঝুলন্ত পাথরের নিচে সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে সে মেয়েটির দেহ রেখে আমাকে দেখতে এসেছিল। এরপর তার পদচিহ্ন ঢুকে গেল বিশাল পাথরের এক গোলক ধাঁধার মধ্যে। কয়েক একর জায়গা জুড়ে শুধু পাথর আর পাথর, হাঁটা কঠিন, বিপজ্জনক। পাথরগুলোর ফাঁক ও গভীর খাদ ফার্ন আর কাঁটা ঝোপে ঢাকা ছিল। একটি ভুল পদক্ষেপ মানেই ভাঙা হাত বা পা। আর এই অবস্থায়
তা প্রায় নিশ্চিত মৃত্যুর সমান। তাই আমাকে খুব ধীর এগোতে হচ্ছিল। আর সেই সুযোগে বাঘিনী তার খাবার খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছিল। অনেকবার আমি এমন জায়গা পেলাম যেখানে সে কিছুক্ষণ থেমেছিল। প্রতিবার থামার পরে রক্তের দাগ আরও স্পষ্ট হয়ে উঠেছিল। এটি ছিল তার 436তম মানব শিকার। উদ্ধারকারী দলের কারণে খাওয়ার সময় বাধা পাওয়া তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু সম্ভবত এই প্রথম কেউ এত একগুঁয়েভাবে তার পিছু নিয়েছিল। তাই সে বিরক্ত হতে শুরু করলো, আর সেই বিরক্তির প্রকাশ ঘটল ওর গর্জনের মাধ্যমে। চারপাশে বিশাল বিশাল পাথর, তাদের মাঝখানে ঘন ঝোপঝাড়, নিচে লুকিয়ে আছে অজানা খাদ আর গুহা। প্রতিটি পা সাবধানে ফেলতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাঘের গর্জনের প্রকৃত ভয় উপলব্ধি করা যায়। আজ আপনারা হয়তো আরাম করে বসে এই গল্প শুনছেন, তাই তখন আমার অনুভূতি সম্পূর্ণ উপলব্ধি করা কঠিন। বাঘিনীর গর্জন আমাকে একই সঙ্গে ভয়ও দেখাচ্ছিল, আবার আশাও জাগাচ্ছিল। যদি সে যথেষ্ট রেগে গিয়ে আক্রমণ করত, তাহলে হয়তো আমার লক্ষ্য পূরণ হতো, তাকে গুলি করার সুযোগ পেতাম, আর সেই সঙ্গে অসংখ্য নিরীহ মানুষের কষ্টের প্রতিশোধও নেওয়া যেত। কিন্তু বাঘিনী শুধু গর্জন করল, আক্রমণ করল না। বরং বুঝতে পারল গর্জন আমাকে দূরে সরাচ্ছে না, উল্টে আরও দ্রুত তার পিছু নিতে সাহায্য করছে। তাই সে গর্জন বন্ধ করে দিল। তখন আমি প্রায় 4 ঘন্টা ধরে তার পিছু নিচ্ছিলাম। অনেকবার ঝোপ নড়তে দেখেছি, কিন্তু একবারের জন্যও তার গায়ের একটি লোম পর্যন্ত দেখতে পাইনি। ঠিক তখনই পাহাড়ের ঢালে পড়া ছায়ার দিকে তাকিয়ে বুঝলাম দিন ফুরিয়ে আসছে। এখনই ফিরে না গেলে অন্ধকার নামার আগে গ্রামে পৌঁছাতে পারবো না। ফিরে আসার সময় আমি মেয়েটির বিচ্ছিন্ন পাটি মাটিতে পুঁতে রাখলাম। তার পরিবারের দাহক্রিয়ার জন্য দেহের অন্তত কিছু অংশ প্রয়োজন হবে, আর এতে পাটি রাতের মধ্যে বাঘিনীর হাত থেকেও নিরাপদে থাকবে। পাথরের উপর বসে থাকা আমার সঙ্গী আমাকে দেখে যেন নতুন জীবন পেল। দীর্ঘ সময় ধরে আমার অনুপস্থিতি এবং বাঘিনীর গর্জন শুনে সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমিও নরখাদকের শিকার হয়েছি। পরে সে সোজাসুজি স্বীকার করল, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল যদি আমি মারা যাই, তাহলে সে একা গ্রামে ফিরবে কিভাবে। জলধারার খাদ বেয়ে উপরে উঠতে উঠতে আমার মনে হচ্ছিল সশস্ত্র এক ভীতু মানুষের সামনে হাঁটার চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না। কিন্তু খুব শীঘ্রই আমার সেই ধারণা বদলে গেল, কারণ এবার আমি তার পিছনে হাঁটছিলাম। হঠাৎ লোকটি পিছলে পড়ে গেল, আর আমি দেখলাম তার বন্দুকের মুখ ঠিক আমার দিকেই তাক করা। বন্দুকটি ছিল একটি পরিবর্তিত .450 ক্যালিবারের অস্ত্র, যার কোনো সেফটি ক্যাচ ছিল না। সেদিনের পর থেকে ইবটসনকে বাদ দিলে নরখাদক শিকারে আমি একাই যেতে শুরু করি, কারণ সঙ্গী যদি নিরস্ত্র হয় তাকে রক্ষা করা কঠিন, আর যদি সশস্ত্র হয় তাহলে নিজেকেই রক্ষা করা আরও কঠিন হয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় পৌঁছে যেখানে লোকটি তার জুতো লুকিয়ে রেখেছিল, আমি সেখানে বসে সিগারেট ধরালাম এবং পরের দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করলাম। বাঘিনী রাতের মধ্যে শিকারের অবশিষ্ট অংশ খেয়ে শেষ করবে এবং নিশ্চিতভাবেই পরদিন সেই পাথুরে এলাকাতেই কোথাও আশ্রয় নেবে। যে ধরনের দুর্গম জায়গায় সে ছিল সেখানে তাকে অনুসরণ করে কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। আর যদি তাকে বিরক্ত করে ফেলি কিন্তু গুলি করার সুযোগ না পাই, তাহলে সে এলাকা ছেড়ে চলে যাবে। তখন তার সঙ্গে আমার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং একমাত্র উপায় ছিল একটি বিট বা মানব দ্বারা অভিযান, অর্থাৎ অনেক লোককে সারিবদ্ধভাবে এগিয়ে দিয়ে বাঘিনীকে নির্দিষ্ট দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া। তবে তার জন্য দরকার প্রচুর মানুষ। আমি তখন পাহাড় ঘেরা এক বিশাল প্রাকৃতিক অর্ধবৃত্তাকার উপত্যকার দক্ষিণ প্রান্তে বসেছিলাম। চারপাশে কোথাও কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না। পশ্চিম দিক থেকে একটি ঝর্ণা নেমে এসে উপত্যকার মাঝখান দিয়ে গভীর খাদ তৈরি করেছে। পূর্ব দিকে এসে ঝর্ণাটি শক্ত পাথরে বাধা পেয়ে উত্তর দিকে মোড় নিয়েছে। সেখানে একটি সরু গিরিখাত দিয়ে জল বেরিয়ে গেছে। আমার সামনে প্রায় 2000 ফুট উঁচু একটি পাহাড়, ঢালে ছোট ছোট পাইন গাছ ছড়িয়ে আছে। আর পূর্ব দিকের পাহাড়টি এত খাড়া যে সেখানে শুধু ঘোড়া অর্থাৎ পাহাড়ি ছাগল চলাচল করতে পারে।
আমি হিসেব করলাম, যদি ঝর্ণা থেকে শুরু করে সেই খাড়া পাহাড় পর্যন্ত পুরো রিজ লাইন জুড়ে লোক দাঁড় করানো যায়, আর তারা যদি বাঘিনীকে তাড়িয়ে দেয়, তাহলে তার পালানোর সবচেয়ে স্বাভাবিক পথ হবে ওই সরু গিরিখাত। সেখানে আমি অপেক্ষা করব। পরিকল্পনা কঠিন ছিল, কারণ বাঘিনী যে উত্তরমুখী পাহাড়ে ছিল সেটি প্রায় 3/4 মাইল লম্বা এবং আধা মাইল চওড়া। সেখানে ঘন জঙ্গল আর ভাঙাচোরা পাথুরে জমি ছিল। তবুও যদি লোকেরা ঠিকমতো নির্দেশ মেনে চলে, তাহলে আমার গুলি করার সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। গ্রামে ফিরে দেখি তহসিলদার আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে পুরো পরিকল্পনা বুঝিয়ে বললাম আর অনুরোধ করলাম যত বেশি সম্ভব লোক জোগাড় করতে। পরদিন সকাল 10টায় যেন তারা সবাই সেই গাছের কাছে উপস্থিত হয় যেখান থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই বাঘিনী। তহসিলদার যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি চম্পাবতের উদ্দেশ্যে রওনা হলেন, আর আমি পাহাড়ের উপর বাংলোয় ফিরে গেলাম। পরদিন ভোরেই ঘুম থেকে উঠলাম। ভালো করে প্রাতরাশ সেরে আমার লোকদের বললাম জিনিসপত্র গুছিয়ে চম্পাবতে চলে যেতে। আমি পরে তাদের সঙ্গে যোগ দেব। তারপর আবার একবার পুরো এলাকা ঘুরে দেখে নিলাম। আমার পরিকল্পনায় কোনো ত্রুটি খুঁজে পেলাম না। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই আমি ঘটনাস্থলে পৌঁছে গেলাম। তহসিলদারের পক্ষে লোক জোগাড় করা যে খুব কঠিন হবে তা আমি জানতাম, কারণ নরখাদক বাঘিনীর ভয় সমগ্র এলাকায় গভীরভাবে ছড়িয়ে পড়েছিল। মানুষ ঘর ছেড়ে বের হতেও সাহস পেত না। সকাল 10টায় তহসিলদার এলেন। তার সঙ্গে ছিল মাত্র 1 জন মানুষ। তারপর ধীরে ধীরে লোক আসতে শুরু করলো। কেউ 2 জন, কেউ 3 জন, কেউ বা 10 জনের দল নিয়ে। শেষ পর্যন্ত দুপুর নাগাদ মোট 298 জন লোক জড়ো হলো। তহসিলদার ঘোষণা করেছিলেন সেদিন তিনি কোনো অবৈধ আগ্নেয়াস্ত্রর ব্যাপারে চোখ বুজে থাকবেন, প্রয়োজনে গুলিও সরবরাহ করবেন। সেই দিন যে অস্ত্রশস্ত্র দেখা গিয়েছিল তা দিয়ে ছোটোখাটো একটি জাদুঘর সাজানো যেত। পুরনো বন্দুক, মরচে ধরা তলোয়ার, বর্ষা, কুড়ুল সবই ছিল। সবাইকে প্রয়োজনীয় গুলি দেওয়ার পরে আমি তাদের নিয়ে পাহাড়ের সেই স্থানে গেলাম যেখানে মেয়েটির স্কার্ট পড়েছিল। তারপর বিপরীত পাহাড়ে বজ্রপাতে পোড়া একটি পাইন গাছ দেখিয়ে বললাম, তোমরা সবাই রিজ লাইন ধরে সার বেঁধে দাঁড়াবে। আমি ওই গাছের নিচে পৌঁছে রুমাল নাড়লে যাদের বন্দুক আছে তারা গুলি ছুড়বে, অন্যরা ঢোল বাজাবে, চিৎকার করবে, পাথর গড়িয়ে দেবে। আর আমি ফিরে না আসা পর্যন্ত কেউ নিজের জায়গা ছাড়বে না। সবাই নির্দেশ বুঝেছে বলে নিশ্চিত হওয়ার পর আমি তহসিলদারকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। তহসিলদার হেসে বললেন, আমি তোমার সঙ্গেই থাকব। পিটারদের পাশে থাকলে তাদের বন্দুক ফেটে যাওয়ার ভয় বেশি। আমরা বড় একটি ঘুরপথে উপত্যকার উপরের অংশ পার হলাম। তারপর বিপরীত পাহাড়ে উঠে সেই পোড়া পাইন গাছের কাছে পৌঁছালাম। সেখান থেকে পাহাড়ে এতটাই খাড়া ছিল যে তহসিলদার আর এগোতে পারলেন না। তার পায়ে ছিল পাতলা চামড়ার জুতো, পায়ে ফোসকাও পড়ে গিয়েছিল। তিনি জুতো খুলে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই রিজ লাইনে দাঁড়ানো লোকেরা ভাবলো আমি হয়তো সংকেত দিতে ভুলে গেছি। হঠাৎ চারিদিক থেকে গুলির শব্দ ভেসে এলো। তার সঙ্গে শুরু হলো চিৎকার, ঢোলের আওয়াজ এবং পাথর গড়ানোর গর্জন। আমি তখনও গিরিখাত থেকে প্রায় 150 গজ দূরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আমি দৌড় শুরু করলাম। পাহাড়ি এলাকায় বড় হওয়ার কারণে আমি ছাগলের মতোই দ্রুত এবং নিশ্চিত পায়ে চলতে পারতাম, নইলে সেই উন্মত্ত দৌড়ে বহুবার ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। গিরিখাতের মুখের কাছে একটি সবুজ ঘাসের টুকরো দেখতে পেলাম। ভালো জায়গা খোঁজার সময় ছিল না, সেখানেই বসে পড়লাম। ঘাস প্রায় 2 ফুট উঁচু ছিল, আমার শরীরের অর্ধেক ঢেকে গেল। আমি স্থির থাকলে সহজে কেউ আমাকে দেখতে পাবে না। আমার সামনে ছিল সেই পাহাড় যেটি মানুষ তাড়া করছে, আর যে গিরিখাত দিয়ে বাঘিনী বেরিয়ে আসতে পারে তা ছিল আমার বাঁ কাতের পিছনে। এদিকে পাহাড়ের উপরে যেন নরক নেমে এসেছে। গুলির শব্দ, ঢোলের আওয়াজ, শত শত মানুষের চিৎকার, সব মিলিয়ে এক ভয়ঙ্কর কোলাহল। ঠিক সেই সময় আমি প্রথম বাঘিনীকে দেখতে পেলাম। সে আমার ডান দিকের সামনে প্রায় 300 গজ দূরে 2টি খাদের মাঝখানের ঘাস ঢাকা ঢাল বেয়ে দ্রুত নেমে আসছিল। বাঘিনীকে প্রথম দেখার পর আমার সমস্ত মনোযোগ তার উপর কেন্দ্রীভূত হয়ে গেল। সে দ্রুত গতিতে পাহাড় বেয়ে নিচে নামছিল।
কিন্তু তখনই হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। পাইন গাছের নিচে অবস্থান নেওয়া তহসিলদার হঠাৎ তার ডবল ব্যারেল বন্দুকের 2 নল থেকেই গুলি ছুড়ে দিলেন। গুলির আওয়াজ শোনামাত্র বাঘিনী ঘুরে দাঁড়ালো। তারপর যেদিক দিয়ে এসেছিল সেদিকেই আবার দৌড়ে ফিরে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে ঘন জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমি হতাশ হয়ে রাইফেল তুলে একটি গুলি ছুড়লাম, কিন্তু সেটা ছিল প্রায় মরিয়া চেষ্টা মাত্র। পাহাড়ের উপরে থাকা লোকেরা 3টি গুলির শব্দ শুনে স্বাভাবিকভাবেই ধরে নিল যে বাঘিনী মারা গেছে। তারা আনন্দে নিজেদের সব বন্দুক খালি করে ফেলল। চিৎকার আর উল্লাসে পাহাড় কেঁপে উঠল। আমি নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিলাম। ভাবলাম হয়তো একটু পরেই বাঘিনী পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবে। ঠিক তখনই হঠাৎ সে আবার দেখা দিল, এবার আমার বাঁ দিকের সামনে। ঘন ঝোপ ভেদ করে বেরিয়ে এসে সে এক লাফে ঝর্ণাটি পার হয়ে গেল। তারপর সরাসরি সেই গিরিখাতের দিকে ছুটতে শুরু করলো যেখানে আমি অপেক্ষা করছিলাম। আমার হাতে ছিল .500 বোরের পরিবর্তিত কর্ডাইট রাইফেল, সমুদ্রপৃষ্ঠের জন্য সেট করা সাইট, পাহাড়ি উচ্চতায় একটু উঁচুতে গুলি ছোড়ে। আমি লক্ষ্য স্থির করলাম, তারপর গুলি ছুড়লাম। গুলি লাগার সঙ্গে সঙ্গে বাঘিনী থমকে দাঁড়ালো। প্রথমে আমার মনে হলো গুলিটি হয়তো তার পিঠের উপর দিয়ে চলে গেছে, আর সে থেমেছে কারণ সামনে পালানোর পথ বন্ধ দেখতে পেয়েছে। কিন্তু পরে বুঝেছিলাম গুলিটি আসলে লেগেছিল, তবে একটু পেছনের দিকে। বাঘিনী মাথা নিচু করল, তারপর আধা ঘুরে আমার দিকে তাকালো। এবার সে এমনভাবে দাঁড়ালো যে তার কাঁধের ঠিক সামনে একটি নিখুঁত লক্ষ্য তৈরি হলো, দূরত্ব 30 গজেরও কম। আমি দ্বিতীয় গুলি ছুড়লাম। সে আঘাতে কেঁপে উঠল, কিন্তু পড়ে গেল না। কান দুটো পেছনে ঠেসে দিল, দাঁত বের করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমি রাইফেল কাঁধে ঠেকিয়ে বসে আছি আর ভাবছি, যদি এখন সে ঝাঁপিয়ে পড়ে তাহলে কি করব। কারণ আমার রাইফেল এখন সম্পূর্ণ খালি, আর কোনো গুলি আমার কাছে নেই। আমি সঙ্গে মাত্র 3টি কার্তুজ এনেছিলাম, কারণ কখনো ভাবিনি যে 2টির বেশি গুলি করার সুযোগ পাব। তৃতীয়টি শুধু জরুরি পরিস্থিতির জন্য রেখেছিলাম। সৌভাগ্যবশত আহত বাঘিনী অদ্ভুতভাবে আক্রমণ না করার সিদ্ধান্ত নিল। সে খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, ঝর্ণাটি পার হয়ে ডান দিকে গেল। তারপর কয়েকটি ভাঙা পাথর টপকে একটি সরু পাথরের ধারে উঠে পড়ল। ধারটি খাড়া পাহাড়ের গা বেয়ে তির্যকভাবে উপরে উঠেছে, শেষে গিয়ে একটি বিশাল সমতল পাথরের সঙ্গে মিলেছে। সেই পাথরের পাশে একটি ছোট ঝোপ জন্মেছিল। বাঘিনী সেখানে গিয়ে দাঁত দিয়ে ঝোপের ডাল ছিঁড়তে শুরু করলো। আমি সব রকম সতর্কতা ভুলে চিৎকার করে উঠলাম, তহসিলদার, বন্দুকটা নিয়ে আসুন। দূর থেকে তিনি কিছু একটা জবাব দিলেন, তার মধ্যে শুধু পা শব্দটি শুনতে পেলাম। আমি রাইফেল মাটিতে ফেলে পাহাড় বেয়ে দৌড় শুরু করলাম। তহসিলদারের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে আবার ফিরে এলাম। ঝর্ণার কাছে পৌঁছানোর সময় দেখলাম বাঘিনী ঝোপ ছেড়ে বেরিয়ে এসেছে। সে সেই পাথরের কিনারায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে এখন দূরত্ব মাত্র 20 ফুট। আমি বন্দুক তুললাম, আর তখনই আতঙ্কে জমে গেলাম। দেখলাম বন্দুকের ব্যারেল আর ব্রিজ ব্লকের মধ্যে প্রায় 3 অষ্টমাংশ ইঞ্চি ফাঁক রয়েছে। 2 নল থেকে আগের গুলি ছোড়ার সময় ফেটে যায়নি, তাই সম্ভবত এবারও ফাটবে না। কিন্তু গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে বারুদের গ্যাস পিছনে এসে চোখ অন্ধ করে দিতে পারে। তবুও ঝুঁকি নিতেই হবে। আমি বন্দুকের বড় সামনের সাইডটি বাঘিনীর খোলা মুখের দিকে স্থির করলাম, তারপর ট্রিগার দাবালাম। হয়তো আমার নিশানা কেঁপে গিয়েছিল, অথবা বন্দুকটি এত কাছে থেকেও ঠিকমতো গুলি ছুটতে পারেনি। যাই হোক, গুলিটি বাঘিনীর মুখে লাগলো না, লাগলো তার ডান পায়ের সামনে। পরে আমি নিজের নখ দিয়ে সেই গুলিটি বের করেছিলাম। সৌভাগ্যবশত তখন বাঘিনী প্রায় মৃত্যুর শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। পায়ে সামান্য আঘাত পাওয়াই যথেষ্ট ছিল। সে সামনে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার বিশাল মাথাটি পাথরের কিনারা থেকে ঝুলে রইল। বাঘিনী যখন গিরিখাতের দিকে ছুটে আসছিল, তখন আমি বিটারদের কথা সম্পূর্ণ ভুলে গেছিলাম। হঠাৎ পাহাড়ের উপর থেকে চিৎকার শুনতে পেলাম, ওই যে পাথরের ওপর আছে, নামিয়ে আনো, টুকরো টুকরো করে কেটে ফেলো। প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু সত্যি শত শত কণ্ঠে
একই কথা ধ্বনিত হচ্ছিল। এই মানুষগুলোর ক্ষোভ বোঝা কঠিন নয়, কারণ সেখানে উপস্থিত এমন একজনও ছিল না যার পরিবার বা পরিচিত কেউ বাঘিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয়নি। একজন লোক বিশেষভাবে উন্মত্ত হয়ে উঠেছিল, হাতে তলোয়ার ঘুরিয়ে বারবার চিৎকার করছিল আর বলছিল, এই শয়তানটাই আমার স্ত্রী আর 2 ছেলেকে মেরেছে। কিন্তু মানুষের ভিড় যেমন হঠাৎ উত্তেজিত হয়, তেমনি হঠাৎ শান্তও হয়ে যায়। কিছুক্ষণ পরেই উত্তেজনা স্তিমিত হয়ে গেল। যে লোকটি তার স্ত্রী ও 2 ছেলেকে হারিয়েছিল, সেই প্রথম অস্ত্র নামিয়ে রাখল। সে পাথরের কাছে এসে বলল, সাহেব, আমরা পাগল হয়ে গিয়েছিলাম। শত্রুকে দেখে আমাদের মাথা কাজ করছিল না। এখন আমাদের সেই উন্মাদনা অনেকটাই কেটে গেছে। আপনি আর তহসিলদার সাহেব আমাদের ক্ষমা করুন। আমি বন্দুক থেকে অব্যবহৃত কার্তুজ বের করে নিলাম। তারপর সেটি বাঘিনীর গায়ে রেখে হাতের ভর দিয়ে নিচে নেমে এলাম। এরপর সবাইকে দেখালাম কিভাবে আমি ওই পাথরে উঠেছিলাম। তারপর অত্যন্ত সাবধানে মৃত বাঘিনীকে নিচে নামানো হলো। একটি খোলা জায়গায় নিয়ে গিয়ে রাখা হলো, যাতে সবাই তাকে দেখতে পারে। সেখানেই শুরু হলো চম্পাবতের নরখাদক বাঘিনীর দেহ পরীক্ষা। আর তখনই প্রকাশ পেল সেই রহস্য যা তাকে নরখাদক বানিয়েছিল। যখন বাঘিনীটি পাথরের ওপর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, তখনই আমি লক্ষ্য করেছিলাম যে তার মুখে কিছু একটা অস্বাভাবিকত্ব রয়েছে। এখন মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে সেই রহস্য উদ্ঘাটিত হলো। দেখা গেল তার মুখের ডান পাশের উপরের এবং নিচের 2টি বড় ক্যানাইন দাঁতই ভাঙা। উপরের দাঁতটি অর্ধেক ভেঙে গিয়েছিল আর নিচের দাঁতটি গোড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত। পরে বোঝা গেল এটি কোনো পুরনো গুলির আঘাতের ফল। এই স্থায়ী ক্ষতির কারণে সে আর স্বাভাবিক শিকার করতে পারত না। হরিণ, বুনো শূকর বা অন্য প্রাণীকে ধরে হত্যা করার মতো শক্তি তার দাঁতে আর ছিল না। ফলে সহজ শিকার হিসেবে সে মানুষের উপর নির্ভর করতে শুরু করেছিল, এবং সেই কারণেই একসময়ের স্বাভাবিক বাঘিনী পরিণত হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নরখাদকে। গ্রামবাসীরা আমাকে অনুরোধ করল যেন আমি সেখানেই বাঘিনীর চামড়া না ছাড়াই। তাদের ইচ্ছা ছিল রাত পর্যন্ত মৃত বাঘিনীকে বিভিন্ন গ্রামে ঘুরিয়ে দেখানো হোক। তারা বলল, আমাদের স্ত্রী সন্তানরা যদি নিজের চোখে না দেখে তবে বিশ্বাসই করবে না যে তাদের আতঙ্কে শত্রু সত্যিই মারা গেছে। 2টি তরতাজা গাছের কঞ্চি কেটে আনা হলো। বাঘিনীকে তাদের মাঝখানে রাখা হলো। পাগড়ি, কোমরবন্ধ এবং ধুতি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হলো। সব প্রস্তুতি শেষ হলে লোকেরা কাঁধে তুলে নিল তাদের বহু বছরের আতঙ্ককে। যে পাহাড়টি ছিল প্রায় 1000 ফুট উঁচু ও অত্যন্ত খাড়া, সেই পাহাড় বেয়ে তারা মৃত বাঘিনীকে নিয়ে উঠতে শুরু করলো। মানুষের সারি দূর থেকে দেখতে পিঁপড়ের মিছিলের মতো লাগছিল, যেন এক বিশাল গুবরে পোকাকে দেওয়াল বেয়ে উপরে তুলে নিয়ে যাচ্ছে। পিছনে আরেকটি দল তহসিলদারকে সাহায্য করছিল। সৌভাগ্যবশত কারো হাত ফসকায়নি, কোনো দড়ি ছিঁড়ে যায়নি। সবাই নিরাপদে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। তারপর তারা গান গাইতে গাইতে বিজয় যাত্রা শুরু করল, আর আমিও তহসিলদার চম্পাবতের দিকে রওনা হলাম। পথে আবার সেই কাঁটা ঝোপের পাশ দিয়ে গেলাম, যেখানে নিহত মেয়েটির কালো চুল আটকে ছিল। শেষবারের মতো আমি সেই বিশাল উপত্যকার দিকে তাকালাম। সেখানেই ঘটেছিল এই ঐতিহাসিক শিকার। এদিকে বিটাররা নামার সময় মেয়েটির কাটা মাথা খুঁজে পেয়েছিল। গিরিখাতের মুখে তখন একটি সরু ধোঁয়ার রেখা আকাশে উঠছিল। সেখানে তার আত্মীয়রা মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করছিল, ঠিক সেই জায়গাতেই যেখানে নরখাদক বাঘিনী নিহত হয়েছিল। সন্ধ্যার পর আমি তহসিল অফিসের উঠোনে দাঁড়িয়েছিলাম। দূরের পাহাড়ে এক দীর্ঘ মশাল মিছিল দেখতে পেলাম। শত শত মানুষ পাহাড়ি গান গাইতে গাইতে এগিয়ে আসছিল। 1 ঘন্টা পরে তারা বাঘিনীর দেহ আমার ঠিক সামনে এনে রাখল। এত লোকের ভিড়ে চামড়া ছাড়ানো খুব কঠিন ছিল, তাই কাজ সহজ করবার জন্য আমি মাথা এবং পা চামড়া সহ আলাদা করে রাখলাম। সারা রাত পুলিশ পাহারা দিল। পরদিন আশেপাশের গ্রামের অসংখ্য মানুষ জড়ো হলো। তারপর বাঘিনীর দেহ ছোট ছোট টুকরো করে কেটে বিতরণ করা হলো। পাহাড়ি অঞ্চলের মানুষ তখন বিশ্বাস করত
বাঘের হাড় বা মাংসের ছোট অংশ লকেট হিসেবে গলায় ধারণ করলে সাহস বৃদ্ধি পায় এবং বন্য প্রাণীর আক্রমণ থেকেও সুরক্ষা মেলে। তাই সবাই স্মৃতিচিহ্ন হিসাবে কিছু অংশ নিয়ে গেল। পরে তহসিলদার আমাকে জানিয়েছিলেন যে বাঘিনী যে মেয়েটিকে খেয়েছিল তার কয়েকটি আঙুল সম্পূর্ণ গিলে ফেলেছিল। সেগুলো উদ্ধার করে স্পিরিটে সংরক্ষণ করে আমার কাছে পাঠানো হয়। আমি সেগুলো নৈনিতাল হ্রদে নন্দাদেবী মন্দিরের কাছে সমাহিত করেছিলাম। সেই রাতে তহসিলদার, গ্রামের প্রধানেরা এবং বাজারের ব্যবসায়ীরা পরদিনের জন্য এক বিশাল ভোজ ও নৃত্যোৎসবের আয়োজন করলেন। আমাকে তার সভাপতি হওয়ার আমন্ত্রণ জানানো হলো। কিন্তু মধ্যরাতের দিকে যখন শেষ মানুষটিও আনন্দে চিৎকার করতে করতে চলে গেল, এই ভেবে যে 4 বছর পর তারা আবার নির্ভয়ে রাস্তায় চলতে পারবে, আমি সিদ্ধান্ত নিলাম আর অপেক্ষা করব না। তহসিলদারকে বললাম, উৎসব আপনি সামলান, আমাকে এখনই ফিরতে হবে। তারপর আমি ও আমার লোকজন 75 মাইলের দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়লাম। পরদিন সকালে পালি গ্রামের কাছে পৌঁছানোর সময় হঠাৎ আমার মনে পড়ল সেই বোবা মহিলার কথা, যার বোনকে বাঘিনী হত্যা করেছিল। আমি ঘোড়া থামিয়ে তার কুঁড়ে ঘরের সামনে বাঘিনীর চামড়াটি মেলে ধরলাম। ঘরের শিশুরা বিস্ময়ে তাকিয়ে রইল। মহিলা তখন ভেতরে রান্না করছিলেন। শব্দ শুনে বাইরে এলেন। এরপর যা ঘটল তা আজও আমার কাছে এক রহস্য। আমি চিকিৎসাবিদ্যার মানুষ নই, শক বা প্রতিঘাত সম্পর্কে কোনো তত্ত্ব জানি না। কিন্তু যে মহিলা 1 বছর ধরে কথা বলতে পারেননি, তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, তাড়াতাড়ি এসো, দেখো সাহেব কি নিয়ে এসেছেন। তিনি দৌড়ে রাস্তায় গেলেন, আবার ফিরে এলেন, আবার ডাকতে এসো লাগলেন। এসো দেখো। তার কথা বলার ক্ষমতা যেন মুহূর্তেই ফিরে এসেছিল। সবচেয়ে বিস্মিত হয়েছিল তার নিজের সন্তানরা। তারা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। গ্রামবাসীদের আমি পুরো ঘটনার বর্ণনা দিলাম। 1 ঘন্টা পরে আবার যাত্রা শুরু করলাম, আর আধা মাইল দূর পর্যন্ত পালি গ্রামের মানুষের শুভেচ্ছার ধ্বনি শুনতে পেলাম। পরদিন দাবিধুরায় একটি চিতাবাঘের সঙ্গে আমার এক রোমাঞ্চকর সাক্ষাৎ হয়েছিল। সেই ঘটনার কারণে যাত্রায় কিছুটা বিলম্ব হয়। তবু আমার ছোট্ট পাহাড়ি ঘোড়াটি অসাধারণ শক্তিশালী ছিল। উঁচু পথে আমি তার লেজ ধরে হাঁটতাম, সমতলে চড়ে বসতাম আর ঢালু পথে তার পেছনে দৌড়াতাম। এভাবেই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমরা 45 মাইল পথ অতিক্রম করে নৈনিতালে পৌঁছে যাই। কয়েক মাস পরে নৈনিতালে একটি দরবার অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন যুক্তপ্রদেশের লেফটেন্যান্ট গভর্নর স্যার জন হেভেট চম্পাবতের তহসিলদারকে একটি বন্দুক উপহার দেন, আর যে লোকটি আমার সঙ্গে মেয়েটির খোঁজে গিয়েছিল তাকে দেওয়া হয় একটি সুন্দর শিকারি ছুরি। উভয় অস্ত্রেই বিশেষ খোদাই করা ছিল এবং সেগুলো পরবর্তী প্রজন্মের জন্য পারিবারিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত হয়। এভাবেই শেষ হয় চম্পাবতের নরখাদক বাঘিনীর কাহিনী। এক বাঘিনী যে নেপাল ও কুমায়ুন মিলিয়ে প্রায় 436 জন মানুষকে হত্যা করেছিল এবং যার মৃত্যু হাজার হাজার মানুষের জীবনে আবার নিরাপত্তা ও স্বাভাবিকত্ব ফিরিয়ে এনেছিল। শুনছিলেন চম্পাবতের নরখাদক। গল্প পাঠে ইমরান, চরিত্রায়নে তানিয়া, অর্ণব, শুভ্রাঞ্জন, শুভাশিস ও ইমরান, আবহ ও সম্পাদনায় ইমরান। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।